সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের শুনানি আজ, মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি। পাঁচ বছরে 20,000 কোটি টাকা কুঋণ আদায় করেছে দুদক। জড়িতদের শাস্তি না হলে দুর্নীতি নির্মূল সম্ভব নয় বলছে টিআইবি। দেড় মাসের লকডাউনে 150 কোটি টাকা লোকসান দাবি রেল কর্তৃপক্ষের। ট্রেনে বেড়েছে পণ্য পরিবহন। গাজার যুদ্ধবিরতিতে আন্তর্জাতিক মহলের চাপ, হামাস রাজি হলেও অনড় ইসরায়েল। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি ইয়াশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। কারাবন্দী প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। তারা বলছেন, তথ্য পাওয়া জনগণের অধিকার। এদিকে ভার্চুয়াল মাধ্যমে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলায় রোজিনার জামিন শুনানি হবে আজ। সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধন করেন রাজধানীর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। কারাবন্দী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি করে সাংবাদিক নেতারা বলেন, তথ্য জানা জনগণের অধিকার। আজকের এই সমাবেশ থেকে ইতিমধ্যেই আমি লিখিতভাবে আপনাদেরকে দিয়েছি আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব এবং দাবিগুলি। আমরা বলতে চাই, আগামীকাল আমরা আমাদের সহকর্মী, আমাদের বোন রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির মাধ্যমে আমাদের মধ্যে ফেরত চাই। প্রথম দাবি হচ্ছে রোজিনার নিঃশর্ত মুক্তি, তার মামলা প্রত্যাহার। রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত একের পর এক আমরা কর্মসূচি দিতে থাকব। সাংবাদিক হেনস্থার সাথে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করে বক্তারা সরকারকে আমলা নির্ভর না হয়ে জনবান্ধব সরকার হওয়ার আহ্বান জানান। এই প্রতিবাদ প্রতিরোধ আমাদেরকে নিয়মিত রাখতে হবে, না হয় সাংবাদিক সমাজ, এই মন্ত্রণালয়, এই আমলা, এদের বিরুদ্ধে এরা সাংবাদিক সমাজকে পিষে ফেলবে। রোজিনা কি চেয়েছিল? রোজিনা দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করেছিল। রোজিনা দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট কি করলে কি হয়? বাংলাদেশের পক্ষে থাকা হয়। সাংবাদিক রোজিনার মুক্তি ও সোমবারের সচিবালয়ের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তারা। দুর্নীতিবাজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা উচ্চপদস্থ কর্মচারী আছে, সেই দুর্নীতিবাজদের নিজেদের সেফ করার জন্য, নিরাপদে রাখার জন্যই তাকে এই হেনস্থার শিকার হতে হয়েছে। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত এক মানববন্ধনে সাংবাদিকরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রোজিনার সংবাদে ক্ষুব্ধ হয়েই তাকে অপদস্থ করা হয়েছে। ঘটনাটা ঘটানো হয়েছে সেটি আমলাতন্ত্রের দুর্নীতিবাজ চক্রের কাজ, তারাই এটার পিছনে আছে। আমরা বলছি, আমরা এক হই, আমরা গোল হই, আমরা পরস্পরের হাত ধরি এবং আমরা আমাদের যা কিছু অন্যায় আমাদের উপর চেপে আছে বছরের পর বছর, সেই সমস্ত কালাকানুন যেন আমরা সবাই মিলে দূর করতে পারি, সেই আন্দোলন এবং সেই কর্মসূচিতে আমরা যেন এক হই। সাংবাদিকরা 1923 সালের ঔপনিবেশিক অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলেরও দাবি জানান। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোজিনা ইসলামের গ্রেপ্তারের খবর গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। নিন্দা জানিয়েছে ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা, দ্য হিন্দু, এবিসি নিউজ, বার্তা সংস্থা এপি ও এএফপি। সবাই রোজিনাকে স্বীকৃতি দিয়েছে দুর্নীতি অনিয়ম প্রকাশকারী সাংবাদিক হিসেবে। বিষয়টি নজরে রয়েছে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দুর্নীতি অনিয়মের খবর প্রকাশকারী হিসেবে খ্যাত সাংবাদিককে গ্রেফতার করল বাংলাদেশ। এই শিরোনামে সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের খবর প্রকাশ করে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি। প্রতিবেদনে অভিযোগ করা হয়, করোনা ভাইরাস সংক্রমণের সময় স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়েও প্রতিবেদন করায় তাকে গ্রেফতার করা হয়েছে। এপির বরাত দিয়ে প্রায় একই রকম শিরোনামে সংবাদ দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। সেখানে বাংলাদেশের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করে পরিচিতি পাওয়া এক সাংবাদিকের গ্রেফতারের কথা বলা হয়েছে। রোজিনা ইসলাম বাংলাদেশ কোভিড নিয়ে দুর্নীতি প্রতিবেদন করায় সাংবাদিক গ্রেফতার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনের শিরোনাম ছিল এমন, যেখানে বলা হয় স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন এই নারী সাংবাদিক।
এ খবর প্রকাশ পেয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। দেশটির সরকারি বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে, ঔপনিবেশিক আমলের দাপ্তরিক গোপনীয়তা আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের অনুসন্ধানী প্রতিবেদককে। রোজিনার গ্রেপ্তারের ঘটনা নজরে নিয়েছে জাতিসংঘ। নিয়মিত ব্রিফিংয়ে এই বিষয়ে উদ্বেগ জানান সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন জুডারিক। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের কোনোভাবেই হয়রানি বা শারীরিক নির্যাতন করা যাবে না বলে জানান তিনি। এ ঘটনায় বক্তব্য দিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা মার্কিন সংস্থা কমিটি ফর টু প্রোটেক্ট জার্নালিস্ট। নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত ৫ বছরে দুদকের মামলা ও অন্যান্য উদ্যোগে ব্যাংকিং খাতে ফেরত এসেছে ২০,০০০ কোটি টাকার কুঋণ, জানিয়েছে সংস্থাটি। সেই সাথে এই পর্যন্ত মানি লন্ডারিং আইনে করা শতভাগ মামলার পক্ষে রায় পেয়েছে দুর্নীতি দমন কমিশন। টাকা ফেরত আসা ইতিবাচক, তবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্নীতি নির্মূল সম্ভব নয় বলছে টিআইবি। বেসিক ব্যাংকের ৪,৫০০ কোটি টাকা জালিয়াতির ঘটনায় মোট ৬১টি মামলা করে দুদক। দুর্নীতির মামলার দায়েরের জেরে খেলাপিরা এ পর্যন্ত ফেরত দিয়েছে প্রায় ১৫০০ কোটি টাকা। কৃষি ব্যাংকে কেয়া কসমেটিক্স লিমিটেডের খেলাপি ঋণের পরিমাণ ছিল ১১১ কোটি টাকা। বিষয়টি নিয়ে দুদক মামলা করলে সুদে আসলে ব্যাংকের মোট পাওনা ১২১ কোটি টাকা পরিশোধ করে দেয় কেয়া কসমেটিক্স। গত ৫ বছরে দুদকের মামলার প্রেক্ষিতে বিভিন্ন ব্যাংকের মোট ২০,০০০ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ করেছে আসামিরা। গ্রেট অ্যাচিভমেন্ট। বিসমিল্লাহ গ্রুপের কয়েক হাজার কোটি টাকার মানি লন্ডারিং, টাকাটা রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত হয়েছে। যমুনা ব্যাংকের একটা মামলায় টাকা রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত হয়েছে। তো এটা তো চারটিখানি ব্যাপার না। তার কাজেই রেট অফ কনভিকশন সো ফার অ্যাজ ইট রিলেটস টু মানি লন্ডারিং, ইটস দ্য হাইয়েস্ট রেট অফ কনভিকশন বাংলাদেশে। দুদকের এই সফলতা প্রশংসনীয় হলেও অর্থ আত্মসাতের বেশিরভাগ মূল হোতা থেকে গেছে আইনের আওতার বাইরে, বলছে টিআইবি। জড়িতদের আইনের আওতায় আনতে দুদকের আরও তৎপরতা প্রয়োজন, জানালো এই দুর্নীতি বিরোধী সংস্থা। যারা রুই কাতলা, তাদের কাছে তাদের সম্পর্কে প্রাপ্ত তথ্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই তথ্যের বিপরীতে তারা কতজনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে, সেই ধরনের দৃষ্টান্ত যদি তারা একটা বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করে, তাহলে সেটি হয়তোবা একটু আরো অর্থবহ হবে। দেশের অর্থ আত্মসাতের মামলা সাফল্যের পাশাপাশি বিদেশে পাচার হওয়া প্রায় ১,০০০ কোটি টাকাও ফিরিয়ে আনতে কাজ চলছে, জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের কারণে ট্রেনে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে প্রায় ১.৫ মাস। তবে এই সময় বেড়েছে পণ্য পরিবহন। তারপরও প্রায় ১৫০ কোটি টাকা লোকসান হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। রেলমন্ত্রী জানান, আরও বেশি লোকসান ঠেকাতে রেলের ইঞ্জিন, বগি ও অন্যান্য যন্ত্রাংশ যেন বিকল না হয়, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫ এপ্রিল থেকে বন্ধ রেল চলাচল। সরকারি নির্দেশনায় ঈদ যাত্রাতেও মেলেনি সেবা, তাই স্টেশনে ভিড় নেই, অলস পড়ে আছে ইঞ্জিন আর বগি। ট্রেন না চললেও থেমে নেই রক্ষণাবেক্ষণের কাজ। লকডাউনেও লাইন সচল রাখতে চলছে তদারকি। এই মেইনটেনেন্স হলো পিরিয়ডিক মেইনটেনেন্স, রুটিন মেইনটেনেন্স বা তাৎক্ষণিক যেটা সমস্যা হলে এটা মেইনটেনেন্স। তো হয়তো এখন তাৎক্ষণিক ফেলিউরটা কম আছে গাড়ি না চলাচলের কারণে, কিন্তু রুটিন মেইনটেনেন্সগুলি আমাদের এটা করতেই হয়। এটা না করলে সিস্টেম ঠিক থাকে না, এই জন্য আমরা সবসময় এই কাজগুলি করে যাচ্ছি। রেল মন্ত্রণালয়ের তথ্য মতে যাত্রী পরিবহন থেকে মাসে গড় আয় প্রায় ৯০ কোটি টাকা। ঈদে আয় বাড়ে ১৫ থেকে ২০ কোটি টাকা। লকডাউনে ট্রেনে পণ্য পরিবহন বাড়ায় আয় হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। তারপরও ১.৫ মাসে প্রায় ১৫০ কোটি টাকা লোকসান। যে আর্নিংটা হয়, যা হয় মানে আমাদের মাসে যেটা আর্নিং হয়, যেহেতু টোটালটাই বন্ধ লকডাউন, কাজে টোটালটাই আমাদের মাইনাস। ইন্ডিয়ার থেকে আমাদের এটা অনেক বেড়ে গেছে এখন, মানে আর্নিংটা ওদের সঙ্গে এখন মালামাল যে পরিবহন আগে যেটা ছিল তার থেকে অনেক বেশি এখন মানে মালামাল আনা নেওয়া হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকায় রেলের যন্ত্রাংশ বিকল হওয়ার শঙ্কা থাকে, বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান রেলমন্ত্রী। আমাদের যে সিগন্যালের সঙ্গে যারা জড়িত, তারপরে ট্র্যাক যারা দেখে মেইনটেনেন্স, যে ট্র্যাক ঠিক আছে কিনা, বা স্টেশনগুলোতে স্টেশন এই পাস দেওয়ার জন্য যে সিগন্যাল, এই সব সেই লোকগুলো কিন্তু সবাই অ্যাক্টিভ আছে এবং এগুলো যাতে না হয় চালু থাকে, সেটার জন্য এই মেইনটেনেন্সগুলো তো করাই। রেল কর্তৃপক্ষের দাবি,
ট্রেন চলাচল বন্ধ থাকায় লোকসান হলেও করোনা সংক্রমণ ঠেকাতে কার্যকরী হয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে ঈদের ছুটির পর নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা। বাড়তে শুরু করেছে মৃত্যু। 24 ঘন্টায় মারা গেছে আরও 37 জন। নতুন রোগী শনাক্ত হয়েছে 1608 জন। বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 478টি ল্যাবে 20,528 নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 7.83%। আগের দিন এই হার ছিল 7.55%। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হল 7,83,737 জনের। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায় 60 বছরের ঊর্ধ্বেই আছেন 24 জন। মারা যাওয়া 37 জনের মধ্যে ঢাকা বিভাগের 16 এবং চট্টগ্রাম বিভাগের রয়েছেন 15 জন। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি দাঁড়ালো 12,248 জনে। লাখ লাখ মানুষের ঈদ যাত্রার কারণে আগামী 2 সপ্তাহের মধ্যে দেশে করোনা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রস্তুতি না থাকলে বড় ধরনের সংকটে পড়বে বাংলাদেশ। ভারতীয় ভেরিয়েন্ট অলরেডি আমাদের দেশে ধরা পড়েছে এবং যারা হসপিটালে ছিল কেউ কেউ পালিয়েও গেছে। অন্যান্য বড় সিটি গুলোতে যারা বাইরে থেকে ঢাকা ভিতরে আসবে, গ্রাম থেকে সিটি গুলোতে আসবে, সেখানেও কিন্তু ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এই ঈদের যে জনসমাগম, এ থেকে আমাদের সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 1,923 জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 7,26,132 জনে। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে সবচেয়ে বেশি করোনা শনাক্তের হার চাঁপাইনবাবগঞ্জে। 2 মাস আগে শনাক্তের হার ছিল 0, তবে গত মঙ্গলবার শনাক্তের হার ছিল 63। সীমান্তের অন্য জেলাগুলোতেও বাড়ছে সংক্রমণ। প্রতিটি সীমান্তেই অবৈধ যাতায়াত থাকায় করোনার ভারতীয় ধরন প্রতিরোধ বড় চ্যালেঞ্জ, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়ছে করোনা সংক্রমণ। গত বছর চাঁপাইনবাবগঞ্জে অন্য জেলার তুলনায় করোনা সংক্রমণ ছিল কম। এবার ফেব্রুয়ারির শেষে ও মার্চের মাঝামাঝি পর্যন্ত শনাক্তের হার ছিল 0, তবে এপ্রিলে বাড়তে থাকে সংক্রমণ। গত মঙ্গলবার 41 জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয় 26 জন। শনাক্তের হার 63। সারা দেশে এই হার 6 থেকে 8 ভাগ। যশোর, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরাতেও বাড়ছে রোগী। যশোরে ভারত ফেরত 30 জনেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে 5 জনের শরীরে পাওয়া গেছে করোনার ভারতীয় ধরন। চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার কেন এত বেশি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তো ভারত থেকে যারা আসছে সেই ভ্যারিয়েন্টের সংক্রমণের হার অনেক বেশি। সেটা যদি হয়ে থাকে তাহলে এটা সংক্রমণ বাড়ার একটা কারণ। তো সকল সীমান্তবর্তী জেলার সিভিল সার্জন মহোদয়কে নির্দেশ দেওয়া আছে যে যারা আসবে তাদের সকলকেই 14 দিনের অবশ্যই কোয়ারেন্টাইন থাকতে হবে। ভারত ফেরত যাত্রীদের কোয়ারেন্টিনের ব্যবস্থা করেছে সরকার, তবে সীমান্ত দিয়ে চোরাই পথে যাতায়াত বন্ধ হয়নি। অনেকেই ভারত থেকে বাংলাদেশিরা ভারতে যেয়ে থাকে এবং তারা অবৈধভাবে ফিরেও আসে। এদেরকে অনেক সময়ই আমাদের আইডেন্টিফাই করা অসুবিধা হয়ে যাচ্ছে এবং তাদের ক্ষেত্রে আসলে এটা খুবই আমাদের কাছে ঝুঁকি এবং চ্যালেঞ্জ যে তারা যদি পজিটিভ নিয়ে আসে সেই ক্ষেত্রে এটা কমিউনিটিতে ছড়ানোর খুবই বেশি সম্ভাবনা আছে। এ পর্যন্ত 9 জনের শরীরে করোনার ভারতীয় ধরন পাওয়া গেছে। সীমান্তবর্তী জেলা ছাড়াও শনাক্তের হার বাড়ছে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শামীম, আজকে ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখছেন? দেখুন, কয়েকদিনের তুলনায় কিন্তু আজও কিন্তু দৌলতদিয়ায় ঢাকামুখী মানুষের চাপটা কম রয়েছে। আমরা সকালবেলায় এসে যেটা দেখতে পেয়েছি যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলা থেকে মানুষ কিন্তু এই দৌলতদিয়া ফেরিঘাটে আছে। তবে গত কয়েকদিন যেভাবে উপচে পড়া ভিড় নিয়ে এই দৌলতদিয়া ঘাট থেকে ফেরিগুলো পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, আজ কিন্তু সেই চিত্র নেই। কেননা এখন সকাল, হয়তোবা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপটা আরো বাড়তে পারে। তবে এই ফেরিঘাট থেকে যে ফেরিগুলো ছেড়ে গিয়েছে, উপচে পড়া ভিড় না থাকলেও চোখে পড়ার মতো যাত্রী নিয়েই পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে।
আর এই সব ফেরিগুলোতে আসলে স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব কিন্তু একেবারেই মানা হচ্ছে না, অর্থাৎ একজনের গায়ের সঙ্গে আরেকজনের গা ঘেঁষাঘেঁষি করেই কিন্তু যাত্রীরা ফেরিতে উঠে এই পদ্মা পাড়ি দিচ্ছে। আর এইসব যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসছেন, অর্থাৎ খুলনা, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া এইসব বিভিন্ন জেলা থেকে কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকায় আছে। যেহেতু গণপরিবহন বন্ধ রয়েছে, সে কারণে কিন্তু তাদেরকে বিভিন্নভাবে ভেঙে ভেঙে আসতে হচ্ছে, অর্থাৎ 3 চাকার যে যানবাহনগুলো রয়েছে, অটোরিকশা, মাহেন্দ্র, এছাড়াও মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস ভাড়া করে কিন্তু দ্বিগুণেরও বেশি ভাড়া দিয়ে ভোগান্তির শিকার হয়েই এই দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে আছে। তবে ফেরিঘাট এলাকাতে এসে কিন্তু তাদের ফেরি পারাপারে তেমন কোনো ভোগান্তির শিকার হতে হচ্ছে না, কেননা যেহেতু পর্যাপ্ত পরিমাণ ফেরি রয়েছে দৌলতদিয়াতে। এই রুটে ছোট বড় মিলে 16টি ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাট সংশ্লিষ্টরা বলছেন গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজ যাত্রীদের চাপ কিছুটা কম, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই চাপটা বাড়তে পারে বলে মনে করছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে দৌলতদিয়া ফেরিঘাট থেকে ঢাকামুখী মানুষের খবর। দৌলতদিয়া ফেরিঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। রাজধানীর আবদুল্লাপুরের 2 ঘনিষ্ঠ বন্ধু শাকিল ও সাব্বির মাদকের ব্যবসাও করতেন একসাথেই। তবে এক পর্যায়ে শাকিলের মাদক বিক্রির 2.5 লাখ টাকা মেরে দেয় সাব্বির। টাকা পরিশোধে চাপ দিলে 9 মে শাকিলকে উত্তরায় ডেকে নিয়ে ছুরি ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর 20 মে গ্রেপ্তার করা হয় প্রধান অভিযুক্ত সাব্বিরকে। রাজধানীর উত্তরার আইচি হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় 4 যুবক মিলে একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। তারা পালিয়ে যাওয়ার পর দৌড়ে আসতে দেখা যায় এক তরুণীকে। যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার। যুবকের নাম শাকিল। ঘটনাস্থলে থাকা ওই বান্ধবী জানান বন্ধু সাব্বির উত্তরায় ডেকে নিয়ে হত্যা করে শাকিলকে। এত সুন্দর একটা ডাক দেওয়ার পরে একটা মানুষ কিভাবে পরিকল্পনা করে যে ওই মানুষটাকে মেরে ফেলবো, আমি কোনোদিনও ভাবতে পারিনি। পরিবারের অভিযোগ, কোন্দলের জেরে বন্ধু সাব্বিরকে দিয়ে তার ছেলেকে হত্যা করিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। আমি আমার ছেলে নিয়ে নিয়ে থাকি এক জায়গায়, ছেলে ও আমার কাছেও থাকে না, আমি এর সাথে করে নাকি একটু রাগারে গেছে। তারপর আমি তো ছেলে দেখতেও পারিনি ভাই, মানে কার সাথে লেনদেন করছে কি ভাই, সব ব্যাপার আমরা কিছু জানি না ভাই। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রধান অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তারা বলছে পরিকল্পিত এই কিলিং মিশনে অংশ নেন 4 জন। টঙ্গীবাজার থেকে চাপাতি কেনেন তারা। কিশোর বয়স থেকেই তাদের ভিতরে একটা সক্ষতা ছিল। এটা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের ভিকটিমকে ডেকে নিয়ে, কৌশলে ডেকে নিয়ে কথার ছলে সময় ক্ষেপণ করেই এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়। পুলিশ জানিয়েছে শাকিল মূলত ড্যান্সার। তার একটি নাচের গ্রুপও ছিল। ইউটিউব, টিকটক ভিডিও করার পাশাপাশি ছিল ইয়াবা বিক্রির ব্যবসা। সেই মাদক কারবারের পাওনা টাকা নিয়েই বিরোধের জেরেই প্রাণ গেছে শাকিলের, বলছেন গোয়েন্দারা। যে ভিকটিমের কাছে এই ক্রিমিনাল এই 2 থেকে 2.5 লাখ টাকা পায়, তো বারে বারে সে ডেট দেয়, ভিকটিম ডেট দেয়, কিন্তু টাকাটা দেয় না। তো বারবার তাকে, যেদিন মারা যায় তাকে অনেকবার তাকে ফোন করে যে ভাই তোর সাথে একটু কথা বলবো, কিছু টাকা টোকে দেবো, তুই একটু আয়। হত্যাকাণ্ডে অংশ নেয়া আরিফ, জনি ও মারুফকে ধরতে তৎপরতা চালাচ্ছে ডিবি। আর নিহত শাকিলের পরিবার বলছে সরাসরি না হলেও এ হত্যায় জড়িত জুবায়ের ও আকন নামে আরো 2 জন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষিদ্ধ চ্যাটিং অ্যাপ স্ট্রিমকার এর মাধ্যমে সুন্দরী তরুণীদের সঙ্গে আড্ডা দেওয়া যায়, কিন্তু তার জন্য দিতে হয় ডিজিটাল কারেন্সি। এই অ্যাপে প্রায় 2.5 লাখ বাংলাদেশির অ্যাকাউন্ট রয়েছে, যাদেরকে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। 4 সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিচ্ছে অ্যান্টি টেরোরিজম ইউনিট। স্ট্রিমকার অ্যাপের মাধ্যমে আড্ডা দিয়ে ঘরে বসে হাজার হাজার টাকা উপার্জনের বিজ্ঞাপন দেয়া হয়। এতে আকৃষ্ট হয়ে অনেক সুন্দর তরুণী ও সেলিব্রিটি যুক্ত হন নিষিদ্ধ এই অ্যাপে। বিজ্ঞাপনটি নজরে আসে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের। গ্রেপ্তার করা হয় অবৈধ কাজের সাথে জড়িত 4 জনকে। পুলিশ জানায় অ্যাপটি পরিচালিত হয় বিদেশ থেকে। আছে বাংলাদেশের এজেন্ট, যারা বিদেশি অ্যাডমিনের কাছ থেকে বিনস নামের ডিজিটাল কারেন্সি কেনেন। তারাই সুন্দরী তরুণীদের হোস্ট হিসেবে নিয়োগ দেন। অ্যাপ সদস্যরা এজেন্টের কাছ থেকে টাকা দিয়ে বিনস কিনে সুন্দরীদের উপহার দেন। তাহলেই সুযোগ পাওয়া যায় আড্ডার। আমরা যেটা হচ্ছে
এই যে অ্যাপের বাংলাদেশে যারা হোস্টিং নিয়েছে তারা 12 থেকে 15 জন আছে এবং এই 12-15 জন তারা সাব এজেন্ট নিয়ে করেছে। এই সাব এজেন্টের মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটি, যেটা আগেই বলা হয়েছে, ইউনিভার্সিটি কলেজ পড়ুয়া সুন্দরী মেয়েদেরকে তারা লাইভে রেখে তাদেরকে বেতন দেওয়ার মাধ্যমে তাদেরকে লাইভে রেখে এবং যারা ভুক্তভোগী তারা এই যে বিনস এবং জেমস ক্রয় করে তাদেরকে গিফট করে। পুলিশ বলছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে থাকারা টাকা উত্তোলন করেন আর কোরিয়ান ব্যাংকের মাধ্যমে বিদেশে পাচার হয় টাকা। বেসরকারি আন্তর্জাতিক ব্যাংকের মাধ্যমেও টাকা গেছে অনেক। তো এইটা আসলে পরবর্তীতে তদন্তের সাথে আমরা বলতে পারছি না, কিন্তু যেটা আমরা ধারণা করি প্রতি মাসে 100 কোটি টাকার উপরে পাচার হয়ে যায়। আন্তর্জাতিক ব্যাংক ও দেশীয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের এতে কোনো সম্পৃক্ততা থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হক সহ অর্ধশত নেতার বিরুদ্ধে সংগঠনের তহবিল আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। এ ব্যাপারে অনুসন্ধানে 6 সদস্যের তদন্ত কমিটি করেছে দুদক। দুদক জানায়, হেফাজতে ইসলামের শীর্ষ এই নেতাদের বিরুদ্ধে অভিযোগ তারা সংগঠনের তহবিল, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ইসলামী প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা এবং ধর্মীয় কাজে আগত বৈদেশিক সহায়তা আত্মসাৎ করেছেন। বাংলাদেশ ব্যাংক ও দুদকের গোয়েন্দারা যাচাই বাছাইয়ের অভিযোগ প্রাথমিক সত্যতা পাওয়ার কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনায় বন্ধ হওয়ায় 9টি সরকারি পাটকলের স্থায়ী ও অস্থায়ী শ্রমিকরা এখনও পাওনা বুঝে পায়নি। পাওনার জন্য স্থায়ী শ্রমিকেরা 9 মাস, বদলি শ্রমিকেরা প্রায় 2 বছর ধরে ঘুরছে মিল কর্তৃপক্ষের দ্বারে দ্বারে। মিলেছে কেবল আশ্বাস। ন্যায্য পাওনা না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন পাটকল শ্রমিকেরা। গত বছরের 1 জুলাই খুলনা অঞ্চলের 9টি পাটকল সহ দেশের সব রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হয়। এতে কর্মহীন হয়ে পড়েন এই অঞ্চলের 9,000 স্থায়ী শ্রমিক। এর আগে 2019 সালে পাটকলে মজুরি কমিশন বাস্তবায়ন ঘোষণার সাথে সাথে কর্মহীন হয়ে পড়েন এসব মিলের আরও 21,000 অস্থায়ী শ্রমিক। 2 বছরেও অস্থায়ী শ্রমিকরা বুঝে পায়নি পাওনা মজুরি। কবে পাবেন তার কোনো নিশ্চয়তাও নেই। অন্যদিকে ব্যাংক হিসাবে জটিলতা, আইডি কার্ডে ভুল কিংবা মামলা, এমন নানা কারণে স্থায়ী শ্রমিকরাও পাওনা বুঝে পাচ্ছেন না। কইছে যে 2 মাস পরে টাকাটা দেব, এখন 2 মাস করতে করতে 2 বছর হয়ে গেছে। লেখাপড়া করাইতে পারি না পোলাপান, এই পোলাপান কোনার একটু কাজও দিতে পারি না লকডাউনের কারণে। আমিও কাজ করতে পারি না, আমার ঘরের স্বামীও আমি কাজ করতে পারি না। চালু করার কোনো নামগন্ধ তো দেখতেইছি না। সেই সাথে বদলি শ্রমিক সহ আজ পর্যন্ত অনেকেরই পেমেন্ট বা বেতন করি আমরা পাইনি। পাওনার দাবিতে মাঝে মধ্যে রাজপথে কর্মসূচি পালন করেন ভুক্তভোগী শ্রমিকরা। দৈনিক ভিত্তিক বদলি শ্রমিকদের, স্থায়ী শ্রমিকদের যে সমস্যা আছে দ্রুত সমাধান করে তাদের পেমেন্টটা করা, নামের যেগুলো সংশোধন করে তাদের পেমেন্ট করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পাটকল কর্মকর্তারা বলছেন, স্থায়ী শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। টাকা দেওয়ার জন্য তারা হয়তো কাজ করতেছে, এখন এটা ক্লিয়ার হলে ওটা হাতে দেবে, এরকম কথা না। পাওনা পরিশোধের পাশাপাশি দ্রুত মিলগুলো বেসরকারি খাতে চালু করার দাবি জানান শ্রমিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় বিপর্যস্ত দেশের শেয়ার বাজার এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। বিশ্লেষকেরা বলছেন, নতুন কমিশনের নানা উদ্যোগে 1 বছরের ব্যবধানে গতি ফিরে এসেছে শেয়ার বাজারে। এ সময় বেড়েছে মূল্যসূচক, লেনদেন ও বাজার মূলধন। দেশের শেয়ার বাজারকে বিশ্বে পরিচিতির পাশাপাশি শক্তিশালী বাজার হিসেবে গড়ে তোলায় নতুন কমিশনের লক্ষ্য বলে জানান বিএসইসির চেয়ারম্যান। গেল বছর করোনা সংক্রমণ এবং সাধারণ ছুটির প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়ে দেশের শেয়ার বাজার। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের দৈনিক লেনদেন নেমে আসে 500 কোটির নিচে। প্রধান সূচকও নেমে যায় 4000 পয়েন্টের নিচে। বাজারের এমন পরিস্থিতিতে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মধ্যে গেল বছরের মাঝামাঝিতে বিএসইসিকে ঢেলে সাজানো হয়। চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান শিবলি রুবাইয়াতুল ইসলাম। বাজার বিশ্লেষণে দেখা গেছে, নতুন কমিশনের 1 বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জে বেড়েছে সূচক, লেনদেন ও বাজার মূলধন। 1 বছরে ডিএসইএক্স সূচক বেড়েছে 43% এবং বাজার মূলধন বেড়েছে 56%। গত 1 বছর ধরে আসলে মেইনলি করোনার কারণে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছি। আমাদের বিনিয়োগকারী, অর্থনীতি, বৈশ্বিক অর্থনীতি সবাই ক্ষতিগ্রস্ত।
বা বাধার সম্মুখীন। তারপরেও আমরা চেষ্টা করেছি কোনোভাবেও ডিসিপ্লিন এবং গভর্নেন্স লেভেলটা যাতে নিচে না নামে, বরং আরও উন্নতি লাভ করে সেদিকে নেওয়ার জন্য। বাজার সংশ্লিষ্টদের মতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও শেয়ার বাজারের উন্নয়নে লকডাউনে শেয়ার বাজার খোলা রাখা, স্বচ্ছতা নিশ্চিতে একাধিক আইপিও বাতিল, সম্মিলিতভাবে 30% ও এককভাবে ন্যূনতম 2% শেয়ার না থাকা কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ ও সিদ্ধান্ত নিয়েছে নতুন কমিশন। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করেছেন এবং কেউ যাতে সিরিয়াল ট্রেডিং করে, কেউ যাতে ম্যানিপুলেশন করে বাজারকে প্রভাবিত করতে না পারে, সেজন্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনেকগুলি পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপগুলির কারণে আজকে পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে এবং বিনিয়োগকারী রাস্তা ফিরে এসেছে। শেয়ার হোল্ডার পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণ সেটা ইন্ডিভিজুয়ালি 2% এবং সমষ্টিকভাবে 30%-এর কথাই বলি। সেখানে কিন্তু বর্তমান কমিশন একটা কঠিন অবস্থান নিয়েছে এবং এতে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। শক্তিশালী ও গতিশীল শেয়ার বাজার পেতে এসএমই কোম্পানিকে পুঁজিবাজারে আনা, বাজারকে আধুনিক করা সহ আরও অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিএসইসি। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ দেওয়া হবে প্রায় 29,000 কোটি টাকা, যা এবারের চেয়ে 2,200 কোটি টাকা বেশি। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, বিশেষ গুরুত্ব দেওয়া হবে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নে। পাশাপাশি গুরুত্ব পাবে তেল গ্যাস বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন। বিদ্যুৎ আওয়ামী লীগ সরকারের একটি অগ্রাধিকার খাত। 2009-10 অর্থ বছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 2,644 কোটি টাকা। চলতি অর্থ বছরে যা বেড়ে হয়েছে 24,768 কোটি টাকা। করোনার মধ্যেও চলছে বিদ্যুৎ খাতের নানা প্রকল্প বাস্তবায়ন। ধারাবাহিকতা ধরে রাখতে আগামী বাজেটে 26,118 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে বিদ্যুৎ বিভাগ, আর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ পাবে 2,860 কোটি টাকা। জ্বালানির 2800 কোটি টাকার মধ্যে 2,000 কোটি টাকা আমাদের নিজস্ব অর্থ, 800 কোটি টাকার মতো আমাদের দরকার, খুব বেশি না, কারণ নিজেদের অর্থ দিয়ে আমরা জ্বালানিতে বেশিরভাগ প্রজেক্ট করছি। বিদ্যুতেও প্রায় 1,000 কোটি টাকার মতো আমাদের নিজস্ব অর্থ থাকবে। অ্যানুয়াল পারফরমেন্সেও আমরা সবার উপরে থাকি, এডিবিতেও অ্যাচিভমেন্টও আমরা সবসময় উপরে থেকে থাকি। আশা করছি এবারও তাই থাকা হবে। প্রতিমন্ত্রী আরও জানান, বিদ্যুৎ উৎপাদনের সাফল্য ম্লান হচ্ছে সঞ্চালন আর বিতরণের ব্যর্থতায়। তাই এর উন্নয়নে বাড়তি নজর থাকবে আগামী অর্থ বছরে। আর তেল গ্যাসের উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নত করতে নতুন উদ্যোগ নেওয়া সহ দ্রুত শেষ করা হবে চলমান প্রকল্পগুলো। যখনই ডিমান্ড বাড়ছে গ্যাসের, ওখানেই তো গ্যাসের সমস্যা হচ্ছে। আমাদের মানে নতুন লাইনগুলো সংস্কার করতে হচ্ছে, আমাদের প্রেশারগুলো ঠিক করতে হচ্ছে। অনেক জায়গাতে প্রেশারে কমপ্লেন আসে। হ্যাঁ, বিদ্যুৎকেও গ্যাস দিয়ে সাপোর্ট দিতে হয়, ইন্ডাস্ট্রিতেও গ্যাস দিয়ে সাপোর্ট দিতে হয়। বিভিন্ন এলাকাতে এখনও ভোল্টেজ সমস্যা হচ্ছে না, সেইগুলি সেখান থেকে বেরিয়ে আসা এই একটা বড় বিষয়। আর যেসব জায়গায় ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে তাদেরকে কিন্তু ডেভেলপমেন্ট করতে হচ্ছে। চলতি বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি রাখা হয়েছে 9,000 কোটি টাকা। আগামীতে ভর্তুকি বরাদ্দ থাকতে পারে 5,000 কোটি টাকা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে নিষিদ্ধ হয়েছে সমুদ্রে মাছ ধরা। নিষেধাজ্ঞা বহাল থাকবে 23 জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে দেশের সমুদ্রসীমা ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ এবং জেলেদের জন্য প্রণোদনা থাকছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, এই নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য কি ধরনের প্রণোদনার ব্যবস্থা থাকছে, আর সমুদ্রে নজরদারি করতে প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে? নিষেধাজ্ঞার এই 65 দিনে জেলেদের জন্য যে বরাদ্দের যে বিষয়টা হবে, বরগুনায় 23,000 জেলেকে প্রথম কিস্তিতে 56 কেজি করে চাল দেওয়া হবে। আসলে প্রকৃতপক্ষে জেলায় লক্ষাধিক জেলে রয়েছে, যেটা আসলে যে বরাদ্দটা এসেছে সেটা জেলেদের চাহিদার তুলনায় খুবই কম। আসলে জেলেদের তো বারবারই তাদের দাবি রয়েছে, তারা নিম্ন আয়ের মানুষরা এই জেলে পেশার সাথে জড়িত। তাদের হয়তো এই জেলে পেশায় থাকতে একটা জীবিকার তাকে জীবিকাটা নির্বাহ করতে পারে, কিন্তু তার জীবন মানের যে পরিবর্তন তাদের হচ্ছে না। তাই তারা এই জেলেদের যে দাবিটা, তারা হলো এই জেলে পেশার পাশাপাশি তাদের যদি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাহলে জেলেদের জীবন মান পরিবর্তন আসবে।
এছাড়াও এই 65 দিনের যে অবরোধ চলাকালীন সময় আসলে আমাদের বাংলাদেশের জেলেরা অবরোধ মানলেও আসলে এই পার্শ্ববর্তী দেশের যে ভারত মায়ানমার রয়েছেন ওনাদের জেলেরা আসলে এই খালি সময় আসলে আমাদের জলসীমায় মাছ শিকার করে। আর প্রশাসনের নজরদারির কথা যদি বলি যে আমি এই পায়রা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। আসলে এই পায়রা নদীতে আজকে এখন পর্যন্ত কোস্টগার্ড, মৎস্য বিভাগ বা কোনো ধরনের কর্মকর্তাদের আমরা দেখি নাই। তবে নদীতে বেশ কিছু মাছ ধরার ট্রলার আমরা দেখতে পাচ্ছি, যেটা ওনারা এখন এই মুহূর্তে মাছ ধরছেন। জেলায় আসলে মৎস্য বিভাগ থেকে 60টি টিম রয়েছে। যে আমি অনেক মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা বলছে যে আমাদের জেলার যে পরিধি এই অনুযায়ী আসলে আমাদের যে 7টা টিম যেটা অপ্রতুল, তাদের এই 7টা টিম দিয়ে আসলে টোটাল জেলাটা কভার করা তাদের জন্য কষ্টসাধ্য হচ্ছে। তারা যখন এক সাইড দিয়ে ওনারা অভিযানে নামে, অন্য সাইড থেকে জেলেরা বাস শিকার করে, আবার চলে গেলেই আবার জেলেরা বাস শিকার শুরু করে। বরগুনা থেকে জানাচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। 1 বছরেরও ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি সাতক্ষীরার উপকূলীয় এলাকার আমপানে ক্ষতিগ্রস্ত কয়েক লাখ মানুষ। লবণাক্ততার তীব্রতায় বাধাগ্রস্ত হয়েছে কৃষিকাজ, চিকিৎসা, সুপেয় পানি, স্যানিটেশন সহ বিভিন্ন সংকটে বিপর্যস্ত উপকূলীয় এলাকার মানুষ। গত বছরের 20 মে ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয় উপকূলীয় অঞ্চল। পানিবন্দী হয়ে পড়ে 50,000-এরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 2,000-এর বেশি ঘরবাড়ি। আমপানে গৃহহীন অনেকেই এখনো বেড়িবাঁধের রাস্তার উপর খোপড়ি ঘরে বসবাস করছেন। সুপেয় পানির সংকটের পাশাপাশি বেড়িবাঁধের অবস্থাও নাজুক। ঘরবাড়িও ঠিকঠাক মতো নাই, বসবাসের খুব সমস্যা, যেহেতু এক হচ্ছে বেড়িবাঁধের জন্য। আমফানের পরে আমরা খুব দুরবস্থায় জীবনযাপন করতেছি, কোনো রাস্তাঘাট নেই, আমাদের বাড়িঘর নেই, প্লাস মনে করেন কি আমাদের পানিরও খুব সমস্যা। মাছের ক্ষতি হয়েছে 176 কোটি টাকার। কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন অনেকেই। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার না হয় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ধান চাষ নেই, আমপান হওয়ার পরে লোনা পানি সব ডুবে গেল, ডুবে যাওয়ার পরে থেকে মানুষগুলো সব অকেজ হয়ে গেছে। গাছগাছালি মারা গেছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, এই জাতীয় যে গাছ, ফলজ গাছ গুলো মারা গেছে। মারা যাওয়ার পরে কিন্তু মানুষের এই এলাকার পরিবেশের বিপর্যয় ঘটছে। জেলা প্রশাসক জানিয়েছেন 100 কোটি টাকা ব্যয় বেড়িবাঁধ সংস্কারে কাজ চলছে। এখন ওই বেড়িবাঁধ সবচেয়ে বড় হুমকি। এটিকে যদি স্থায়ী বেড়িবাঁধে রূপান্তর করা না যায় সত্তর, তাহলে এই অঞ্চলের মানুষ ভবিষ্যতেও ভয়াবহ ঝুঁকির মধ্যে থাকবে বলে আমার মনে হয়। এবছরই ক্ষতিগ্রস্ত এলাকায় 1350টি ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে 500 বজ্রপাত প্রবণ এলাকার মধ্যে 102 নম্বরে বাংলাদেশ। সম্প্রতি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানিয়েছে শেরপুর, নরসিংদী ও পাবনার সবচেয়ে বেশি বজ্রপাত হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে এবছরের মে মাসে প্রতিদিনই কোথাও না কোথাও বজ্রপাতের ঘটনা ঘটেছে। মে মাস এলেই বাড়তে থাকে কালবৈশাখী ঝড় আর বজ্রপাত। আবহাওয়া বিজ্ঞান বলে প্রখর সূর্যকিরণে তাপপ্রবাহ, বায়ুমণ্ডলে তাপ বৃদ্ধির সঙ্গে বঙ্গোপসাগর থেকে ভেসে আসা জলীয় বাষ্প মিলে গেলেই শুরু হয় বজ্রপাত, ঝড়ো হাওয়া, বৃষ্টি। বজ্রপাতে 2016 সালে 89 জন মারা যায়। এরপর থেকে প্রায় প্রতি বছরই মৃত্যু বাড়ছে। এবছর গত বুধবার নেত্রকোনা, ফরিদপুর, মানিকগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে 18 জন মারা যায়। আবহাওয়া অফিস বলছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার তথ্য মতে বিশ্বের শীর্ষ বজ্রপাত প্রবণ এলাকার তালিকায় রয়েছে পাবনা, নরসিংদী ও শেরপুর। লাইটনিং হট স্পট কিন্তু সিলেকশন করেছে, এর মধ্যে 3টি হট স্পট হলো বাংলাদেশে। একটা হলো শেরপুরে, একটা হলো নরসিংদীতে এবং আরেকটি হলো পাবনায়। এই 3 ডিস্ট্রিক্টের 3টি লোকেশনকে মানে লাইটনিং মানে হট স্পট হিসেবে কিন্তু তারা চিহ্নিত করেছে। অর্থাৎ সারা পৃথিবীতে যত লাইটনিং হয় সিকুয়েন্সিয়ালি যদি 500 স্থাপনা ওরা সিলেকশন করেছে, তার মধ্যে 102 নম্বর স্থাপনা হলো বাংলাদেশে অবস্থা। বজ্রপাত অত্যন্ত শক্তিশালী একটি বায়ুমণ্ডলীয় দুর্যোগ বলে ঘোষণা করেছে সরকার। তারা বলছেন পূর্বাভাস জানতে নাসার সাথে পরীক্ষামূলক কাজ শেষ হয়েছে। এর মধ্যে আধুনিক গাণিতিক মডেলও গঠন করা হয়েছে। নাসার সহায়তা আমরা হাই ইম্প্যাক্ট ওয়েদার অ্যাসেসমেন্ট টুল বলা হয়, এটাকে হাই ওয়াট সিস্টেম, এবং সেটা ইসি মোড এবং নাসার সহায়তা আমরা আমাদের মানে সার্ভারে বসাবো এবং পরবর্তীকালে লাইটনিং আর থান্ডারস্টর্ম একই বিষয়, সেইটাকে আরও ক্লোজলি মনিটর করার জন্য আমরা সেই ব্যবস্থা অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু আমি আবারও বলি
কোভিডের কারণে কিন্তু নাসা সায়েন্টিস্টরা কিন্তু এখানে আসতে পারছে না। বজ্রপাতের পূর্বাভাস জানতে 2 বছর আগে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে একটি অ্যাপস তৈরি করার কথা থাকলেও এখনও তা হয়নি। তবে সারা দেশে 8টি স্থানে বজ্রপাত গণনার ডিভাইস বসানো হয়েছে। মৃত্যু এড়াতে ঝড়ের সময় বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অচিরেই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধবিরতির আশা করছে হামাস। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে একথা বুধবার জানিয়েছে হামাসের এক কর্মকর্তা। যদিও যুদ্ধবিরতি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। চলমান সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানায়, হামাসের সঙ্গে সংঘাত বন্ধ করে ইসরায়েলকে যুদ্ধবিরতির পথে হাঁটার আহ্বান জানিয়েছেন বাইডেন। তবে গাজায় হামলা চালিয়ে যেতে বদ্ধপরিকর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে গাজায় হামলার বিষয়ে ইসরায়েলিদের পক্ষে সাফাই গাওয়ায় নিজ দলের তীব্র সমালোচনার শিকার হন বাইডেন। এখন পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 227 ফিলিস্তিনি মৃত্যু হয়েছে। এর মধ্যে 64 শিশু ও 38 নারী রয়েছে। গাজা উপত্যকায় হামলা চালিয়ে ইসরায়েল জাতিগত নিধন করছে বলে অভিযোগ করেছে আরব লীগ। অব্যাহত বিমান হামলার পাশাপাশি এবার গাজায় ত্রাণ সরবরাহ আটকে দিল ইসরায়েল। সীমান্ত বন্ধ করে দেয়ায় গাজায় দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। মঙ্গলবার রাতে দক্ষিণাঞ্চলের খান ইউনিস এবং রাফা শহরে 60 দফা বিমান হামলা চালায় ইসরায়েল। এর পাল্টা হিসেবে হামাসও রকেট হামলা চালায়। শুধু হামলা নয়, গাজার কেরেম শালম সীমান্তে ফিলিস্তিনিদের জন্য পাঠানো ত্রাণও আটকে দেয় ইসরায়েল। মঙ্গলবার শুরুতে ওই সীমান্ত দিয়ে বেশ কিছু ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিলেও হামাসের রকেট হামলার পর আবারও সীমান্ত বন্ধ করে দেয়া হয়। বুধবারও ইসরায়েল এবং হামাসের মধ্যে গোলাগুলি হয়েছে। গাজার মধ্যাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের 2 সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। গাজা এ পর্যন্ত নিহতদের মধ্যে 150 জনই সশস্ত্র জঙ্গি বলে দাবি ইসরায়েলের, যদিও এ বিষয়ে হামাসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এদিকে ইসরায়েলের শান্তি ফেরানোর জন্য যতদিন প্রয়োজন ততদিন গাজায় হামলা চলবে বলে আবারও ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 9 দিনের হামলায় হামাস বহু বছর পিছিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। গাজায় ইসরায়েলের আগ্রাসনকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করে এ বিষয়ে দ্রুত তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে চিঠি দিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া গাজায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব দিয়েছে ফ্রান্স। জাতিসংঘ জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে প্রায় 450 ভবন, গৃহহীন হয়েছে 58,000-এর বেশি ফিলিস্তিনি। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনায় 12,900 জনের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ মৃত্যু শনাক্ত ভারতে। 24 ঘন্টায় দেশটিতে 3,880 জনের প্রাণহানি এবং শনাক্ত হয়েছে 2,76,000-এর বেশি রোগী। এছাড়া বিশ্বে একদিনে শনাক্ত হয়েছে 6,53,000 রোগী। বিশ্বে মোট প্রাণহানির সংখ্যা 34,31,000। মোট আক্রান্ত 16,55,00,000-এর বেশি। ব্রাজিলে একদিনে 2,400 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে 79,000-এর বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রে 636 জন, আর্জেন্টিনায় 494, রাশিয়ায় 390 এবং জার্মানিতে 257 জন মারা গেছে। এদিকে 6 মাসের বিধিনিষেধ শেষে বুধবার ক্যাফে এবং রেস্তোরাঁ খুলে দিয়েছে ফ্রান্স। আতালান্তাকে 2-1 গোলে হারিয়ে কোপা ইতালিয়ার চ্যাম্পিয়ন ইউভেন্টাস। অন্যদিকে ফ্রেঞ্চ কাপে শিরোপা জিতেছে আরেক বড় দল পিএসজি। মোনাকোকে 2-0 গোলে হারায় ফরাসি জায়ান্টরা। কোপা ইতালিয়ার ফাইনালে কুলুসেভস্কির গোলে প্রথম লিড নেয় ইউভেন্টাস। এরপর বিরতির আগেই সমতায় ফেরে আতালান্তা। 73 মিনিটে ফেডেরিকো চেইসা ইউভেন্টাসের জয়সূচক গোলটি করেন। দায়িত্ব নেওয়ার পর আন্দ্রেয়া পিরলোর অধীনে এটাই প্রথম শিরোপা ইউভের। এদিকে এমবাপ্পের নৈপুণ্যে ফ্রেঞ্চ কাপ জিতেছে পিএসজি। সাসপেনশনের কারণে নেইমার না থাকলেও জয় কঠিন হয়নি লা পারিসিয়ানদের। এমবাপ্পের পাস থেকে বল পেয়ে মোনাকোর বিপক্ষে লিড এনে দেন ইকার্ডি। এরপর শেষ দিকে এমবাপ্পের গোলে ট্রফি জয়ের আনন্দে ভাসে পিএসজি। শ্রীলঙ্কার সাথে কখনোই ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় টিম টাইগার্স। খড়ের মাঠে লঙ্কানদের ফাইটাস করা সম্ভব বলছেন মুস্তাফিজ।
প্রতিপক্ষকে সমীহ করেই লড়াইয়ে নামতে চান তিনি। তবে লম্বা সময়ের কোয়ারেন্টিন শেষে নিজের প্রস্তুতির ঘাটতি নিয়ে চিন্তিত মুস্তাফিজ। প্রথম দিনে ছিল বৃষ্টি বাগড়া, দ্বিতীয় দিনে নির্ঝঞ্ঝাট অনুশীলন। লঙ্কা বধের প্রস্তুতিতে তপ্ত রোদও বাধা হতে পারেনি। সিরিজ শুরুর আগে সময় কম, তাই 3 ঘন্টার অনুশীলনে সব ডিপার্টমেন্টেই ঝালিয়ে নিয়েছে টিম টাইগার্স। নিষেধাজ্ঞা থেকে ফিরে বল হাতে সপ্রতিভ, তবে ব্যাটিংয়ে সেরা ছন্দ খুঁজে পাননি সাকিব। জাতীয় দলের পর আইপিএলও খারাপ সময় গেছে, তাই নেট সেশনে ব্যাটিংয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। মুস্তাফিজ অবশ্য আইপিএলে পারফর্ম করে দিয়েছেন ফর্মে ফেরার বার্তা, কিন্তু ভারত থেকে দেশে ফিরে লম্বা সময় কোয়ারেন্টিনে থেকে নিজের ভেতর সংশয় তৈরি হয়েছে। প্রস্তুতির ঘাটতি দেখছেন তিনি, তাই লঙ্কা সিরিজে নিজের বোলিং নিয়তির হাতে ছেড়ে দিলেন ফিজ। আইপিএল থাকাকালীন আপনার আইপিএল আর আমাদের দেশে রুম কোয়ারেন্টাইন দিয়ে আপনার প্রায় আমি 25 দিনে আপনার একটা প্র্যাকটিস আর একটা ম্যাচ খেলছি। এখন জানি না আমি আর সাকিব ভাই আমরা দুজনই এরকমই প্রায় ছিলাম। এই 3 দিন আপনার কালকে তো আমরা প্র্যাকটিস করতে পারি নাই, আজকে করলাম, আরও 2 দিন টাইম পাবো। আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আর দেখি চেষ্টা করে দেখি কি হয়। অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে এসেছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে সিরিজ জিততে মরিয়া তামিমের দল, তবে কুশাল পেরেরার দলকে খাটো করছে না টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে কখনো সিরিজ না জেতা বাংলাদেশ এবার হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়েই নামবে। টিমটা আমি কোনোটা ছোট দেখি না, সবই টিম দিন শেষে তো জেতাই লাগবে না। হোমে আমরা বেশি ম্যাচ জিতছি, এটা অবশ্যই আমরা আগে থাকবো ওই দিক থেকে। বৃহস্পতিবার বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ, এরপর চূড়ান্ত দল ঘোষণা। 23 মে প্রথম ওয়ানডের আগে আরও 2 দিন অনুশীলনের সুযোগ পাবেন তামিম সাকিবরা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের শুনানি আজ, মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি। 5 বছরে 20,000 কোটি টাকা কুঋণ আদায় করেছে দুদক, জড়িতদের শাস্তি না হলে দুর্নীতি নির্মূল সম্ভব নয় বলছে টিআইবি। 1.5 মাসের লকডাউনে 150 কোটি টাকা লোকসানের দাবি রেল কর্তৃপক্ষের, ট্রেনে বেড়েছে পণ্য পরিবহন। গাজা যুদ্ধবিরতিতে আন্তর্জাতিক মহলের চাপ, হামাস রাজি হলেও অনড় ইসরায়েল। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।